নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আচ্ছা, একটু বলুন, স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, আমরা আগের দিন আহ এই পর্যন্ত দেখলাম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলো দেখলাম। একদম শেষে দেখুন স, 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 হ পর্যন্ত আমাদের হয়েছিল। নেক্সট এখানে কিছু যুক্তাক্ষর দেওয়া রয়েছে, কয়েকটা এমনি জাস্ট একটু স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে। তো এগুলোকে আমরা পড়ার সময়তে কিভাবে পড়বো, কিভাবে লিখবো সেটা দেখুন। প্রথমের যে আহ যুক্তাক্ষর দেখতে পাচ্ছেন, এটা হলো দয় জফলা, অর্থাৎ দ হলন্ত এবং ইয় যোগ করলে হয় দিয়া। দয় জাফলা, যেমন আমরা বলি আদ্যা। আমরা আগের দিন যেমন দেখেছিলাম বাসর পরিচয় পড়ার সময়তে, যে আদ্যা স্বাহা পরস্বাহা, এরকম আদ্যা হিয়াহা। তো এই যে অ দয় জাফলা বা দয় ইয়া, ওটাকে আমরা এই যুক্তাক্ষর যেটা ওখানে দেখতে পাই সেটা হলো এই যুক্তাক্ষরটা। তো এটা আমরা কি করে লিখবো? দেখুন, প্রথমে একটা ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টানবো। তারপরে ঠিক নিচে এইভাবে একটা উল্টো তিনের মতো এভাবে আমরা নিচে আনবো। এনে নিচে লাগতেও পারে, অসুবিধা নেই, থার্ড লাইন টাচ করে এখান থেকে, বা এই এই লাইনটা প্রথমে টেনে নিতে পারেন। এই যে ফার্স্ট লাইন, এটা এই লাইনটা টানলেও সুবিধা, এটা টেনে নেবেন ফার্স্টে। নেক্সট এখান থেকে একটা লাইন যেটা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝামাঝি থাকবে। নেক্সট ওখান থেকে আমরা উল্টো তিনের মতো এভাবে এভাবে নিয়ে এসে এখানে জুড়ে দেবো। এটা হয়ে যাবে দয় জফলা দিয়া। দিয়া দিয়া দয় জফলা। তো আমরা কি করে লিখবো? ফার্স্টে এই লাইনটা টেনে নেব, তারপরে এভাবে জুড়ে দেব। দিয়া হয়ে গেল। নেক্সট হচ্ছে কি শ্র, তালব্য শয় রেফ, শয় র, শ্র, শ্র। তো শ্র কিভাবে আমরা বানাবো? এটাকে আরেক ভাবেও লেখা যায়, আপনারা এভাবেও লিখতে পারেন। এভাবে তালব্য স, এটা স্ট্রেট হবে লাইনটা, এটা একটু স্ট্রেট করে নেবেন। এখান থেকে এভাবে একটা এইভাবে করা যেতে পারে শ্র, এটাও করা যেতে পারে, কিন্তু এটা হলে কি অনেক সময় বুঝতে আমাদের অসুবিধা হবে। তো সেই জন্য আমরা কিভাবে এটা লিখবো? প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নেব, তারপরে এই সেকেন্ড লাইন থেকে এভাবে উল্টে একটা এইভাবে নিয়ে এসে আমরা এখানে অ্যাড করব। আর ঠিক এর এইখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন একটু কার্ভ করে নিচের দিকে আমরা দিয়ে দেবো। এটা হলো শ্র। তো দেখুন, এইটা আমরা যেমন লিখেছি তালব্য স, এখানে যদি আমি এখান থেকে একটা এভাবে অ্যাড করে দিই, এটাও শ্র হতে পারে, কিন্তু এটা হলে কি এটার সঙ্গে এটা জুড়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, একটা বুঝতে অসুবিধা হতে পারে। তো সেই জন্য একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা এটাকেই শ্র হিসেবে ধরবো। তাহলে কিভাবে লিখবো? ফার্স্টে একটা স্ট্রেট লাইন এভাবে টানছি, টেনে একটা উল্টো এরকম কার্ভ, এভাবে আমরা, কার্ভ নয়, একটা ছোট গোল মতো করে এভাবে আমরা সেকেন্ড লাইন এর আগেই এখানে জুড়ে দিচ্ছি স্ট্যান্ডিং লাইনের সাথে। প্লাস নিচ থেকে একটা নিচের দিকে একটা স্ট্রেট লাইন আমরা এভাবে টানছি।
এটা হয়ে গেল শ্র, তালব্য শয় র, শ্র, তালব্য শয় রফল, শ্র। তাহলে এটা হলো দিয়া, এটা হলো শ্র। এবারে যেটা আছে দেখুন, ফার্স্ট এটা হচ্ছে বর্গের জ, যেটা বর্গীয় জ বলছি আমরা, চ ছ জ, এবং চ ছ জ ঝ ঞ, ঞ এবং জ দুটো যুক্ত হলে কি হয়, ঞ। তো সেটা কিভাবে লিখবো, ওই একই রকম, এরকম স্ট্রেট লাইন টেনে দিন, তারপরে এখান থেকে এভাবে একটা লাইন করুন, করে নিচের দিকে এইভাবে এনে এইরকম ছেড়ে দিলে হয়ে গেল বর্গীয় জ। দেখুন উপরে আমরা দেখিয়েছি জ কার্ডটা, এই যে জ, এটা স্ট্রেট লাইন। তারপরে এখান থেকে এরকম করে এভাবে আমরা তুলে দিলাম, এটা হয়ে গেল জ। এই জয়েই এটাকেই আমরা জাস্ট এইভাবে এই কার্ভটা করে এদিকে না তুলে আমরা কি করছি, এখানেই এভাবেই এটাকে নিয়ে এসে একটা গোল করে নিচে নামিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল ঞ, ঞ, জ এবং ঞ, ঞ। তাহলে দিয়া, শ্র, ঞ, তিনটে হলো। নেক্সট কি আছে, শ্রী, 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 তালব্য স রি, শ্রী। তো এটাও কেমন ভাবে লিখবো দেখুন, এখানেও তালব্য স দেখতে পাচ্ছেন, এটা আমরা এখান থেকে গোল করে এভাবে এভাবে তালব্য স লিখছি। আচ্ছা, এখানেও আপনি এইভাবে শ্রী লিখতে পারেন, সেটাও হতে পারে। অথবা আমরা আরেকটা লাইন দেখছি, আরেকটা দেখছি কিভাবে লেখা হচ্ছে দেখুন, স্ট্রেট লাইনটা আমরা এভাবে টানবো ঠিক থার্ড লাইনের উপর পর্যন্ত, পুরোটা নিলে হবে না। নেক্সট, যেমন এখানে করেছিলাম, এক্ষেত্রে যেমন করেছিলাম সেরকম একটা এরকম উল্টো করে এভাবে আমরা একটা করে এভাবে রেখে দিলাম, এটা স হলো। এবারে শ্রী চাই, তো নিচে আমরা রিকারটাকে এভাবে অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল শ্রী। তাহলে দ্যা, শ্রা, ঞ, বর্গের জ এবং ইয়া, ঞ, শ্রী, চারটে হয়ে গেল। নেক্সট হচ্ছে কি, ক্ষ, ক প্লাস মূর্ধন্য স যুক্ত হয়ে স, স, স। কিভাবে লিখবো, একটা স্ট্রেট লাইন টানলাম, তারপরে এভাবে একটা গোল করে ফার্স্ট লাইন টাচ করলাম, করে নিচে নামিয়ে একটু নিচের দিকে নামিয়ে একটা গোল করব, করে ওটাকে নিচে জুড়ে দেব। এটা হলো ক্ষ, ক, এটা যদি ক হয় প্লাস মূর্ধন্য স, ক্ষ, এটা যোগ করলে ক্ষ। তাহলে দ্যা, শ্রা, ঞ, শ্রী, ক্ষ। নেক্সট কি, এটা ত্র, ত্র, তয় রফলা, স্ট্রেট লাইন, সেকেন্ড লাইন একটু উপর থেকে একটা এরকম উপরের দিকে একটু যাবে, গিয়ে ওটা স্ট্রেট সেকেন্ড লাইনের সঙ্গে জুড়ে যাবে, ওখান ওই জয়েন্ট থেকেই একটা এভাবে নিচের দিকে লাইন সোজা চলে আসবে, যেটা থার্ড লাইনের উপরে গিয়ে শেষ হবে। এটা হয়ে গেল ত্র, তয় রফলা, ত্র। তাহলে দ্যা, শ্র, জ্ঞ, শ্রী, ক্ষ, ত্র। নেক্সট কি আছে, তয়, তয়, ত এবং ত কিভাবে লিখবো, একটা স্ট্যান্ডিং লাইন স্ট্রেট টানবো, নেক্সট এখান থেকে একটা স্ট্রেট এভাবে যদি আমরা করি, ত প্রথমে কিভাবে লিখবো, এভাবে আমরা এভাবে নিয়ে এসে নিচে এভাবে দিয়ে দিলাম, এটা হলো ত। আর একটা ত আমরা পাশ থেকে জাস্ট এভাবে অ্যাড করে দেবো, তাহলে এটা হয়ে গেল তয়, তয়। কি করলাম, প্রথমে ত লিখলাম, ত কেমন ভাবে লিখবো, এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো, এখান থেকে একটা এইভাবে নিলাম, নিয়ে এভাবে জুড়ে দিতে পারেন, অথবা এখান থেকে একটা লাইন নিয়ে এসে এইভাবে জুড়তে পারেন, আর এখানে আর একটা তকে এভাবে সাইড থেকে জুড়ে দেবো, এটা হয়ে গেল তয়, তয়। তাহলে দ্যা, শ্রা, জ্ঞ, শ্রী, ক্ষ, ত্র, তয়, তয়।
নেক্সট হয়ে গেল দন্ত নয় তয়। দন্ত ন এবং ত কিভাবে লিখবো? একই রকম তয় তয়ের মতনই করুন। প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নিন, নিয়ে এখান থেকে একটা এভাবে লাইন টানুন, টেনে নিচের দিকে নামিয়ে এভাবে ত করলেন। এবারে এইটা করলে ত হতো, তয় তয়। এখানে নয়ের জাস্ট একটা গোল আমাকে এক্সট্রা অ্যাড করতে হবে। এটা হয়ে গেল দন্ত নয় তয়। তাহলে ত ত যেভাবে আমরা লিখেছি সেখানেই জাস্ট একটা সামনে একটা গোল আমরা যদি অ্যাড করে দিই তবেই ওটা হয়ে যাবে দন্ত নয় তয়। ত ত তাহলে কেমন ভাবে লিখবো? ফার্স্ট একটা স্ট্রেট লাইন, স্ট্যান্ডিং লাইন সোজা, তারপরে আমরা ত লিখে নেব, এভাবে ত হবে। নেক্সট একটা সাইডে লাইন ওর সাথে যুক্ত হয়ে যাবে, গিয়ে এই গোলটা আমরা এখানে ক্রিয়েট করে দেবো। এটা হয়ে গেল দন্ত নয় তয়। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা যুক্তাক্ষর আমরা দেখলাম। নেক্সট যেটা হবে সেটা হলো হয় ময়। হ এবং মকার, হ এবং মকার দুটো যোগ করলে যুক্তাক্ষর কি হয়? কি হবে? ম হবে, ম। সেটা কিভাবে লিখবো? প্রথমে হকার করতে হবে, হকার। হ কিভাবে লিখবো? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝামাঝি একটা স্ট্রেট লাইন টানবো, টেনে একটা বাঁ দিকে একটা কার্ভ হবে, হয়ে সেকেন্ড লাইন ক্রস করে এভাবে আমরা এখানে ছেড়ে দিচ্ছিলাম। আর ঠিক এই জয়েন্ট থেকে সেকেন্ড লাইনের নিচ থেকে আর একটা কার্ভ করে আমরা থার্ড লাইনে এইভাবে জুড়ে দিচ্ছি। এটা হয়ে গেল হ। এবার এর সাথে আমাকে যুক্ত করতে হবে মকারকে। তাহলে কিভাবে যোগ করব? এই হয়ের যে এই যে অংশটা আছে এখানেই আমরা একটা এই লাইনটাকে একটা গোল করে এভাবে করে দিলাম, দিয়ে এপাশ থেকে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, দিলে এটা হয়ে গেল ম, হয় ময়। তাহলে প্রথমে হকার করব এভাবে, এভাবে এসে এইখানে গিয়ে ছেড়ে দিচ্ছি। নেক্সট এখান থেকে একটা এভাবে এসে এই হয়ে গেল। তারপরে এই অংশটা থেকে আমরা এটাকে অ্যাড করে এই স্ট্যান্ডিং লাইনের সাথে জুড়ে দেব, হয়ে গেল ম। নেক্সট কি আছে? হয় জফলা, হয় ইয়া। যেমন এটা এটা হয়েছে দয় ইয়া, দয় জাফলা, এটা হয় জাফলা। হয় জাফলাও সেম। কিভাবে লিখবো? প্রথমে হকার লিখতে হবে, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন, তার মাঝামাঝি একটা স্ট্রেট লাইন টানবো, টেনে এভাবে এই পর্যন্ত ছেড়ে দেব। নেক্সট এখান থেকে এভাবে লাইনটা টেনে থার্ড লাইনে অ্যাড করে দেব, দিয়ে এখানে সাইড একটা স্ট্রেট লাইন স্ট্যান্ডিং লাইন টেনে নিন। টেনে নিয়ে এই যে অংশটা যেখানে আমরা ছেড়েছি হয়ে, সেখান থেকে হকারটার সাথে আমরা ইয়কারটাকে এভাবে অ্যাড করে দেব, হয়ে গেল হিয়া। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা যুক্তাক্ষর স্যাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে। তো প্রথমটা কি? দয় জফলা দিয়া, তারপরেরটা হচ্ছে তালব্য শয় র শ্র, তারপরে রয়েছে বর্গের জ প্লাস ইয় ঞ, নেক্সট তালব্য স এবং রিকার শ্রী, তারপরে ক প্লাস মূর্ধন্য স স, তারপরে ত এবং র ত্র, তারপরে একটা উচ্চারণ সম্ভব নয় তয় তয়। নেক্সট দন্ত নয় তয় ত ত। নেক্সট হয় ময় ম, তারপরে হ এবং ইয় হিয়া। তো এই 10টি যে যুক্তাক্ষর রয়েছে, এই 10টি যুক্তাক্ষর স্যাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে, কিভাবে লিখতে হয় সেটাও দেওয়া রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এটাকে এইভাবেই লেখার। এবারে প্রশ্ন হচ্ছে যে এটা আমার দেখানোর দরকারটা কি? দরকারটা এটাই, আপনাদের মনে হতে পারে যে একটি বর্ণের পরে আর একটি বর্ণ যোগ করে দিলেই আমার তো যুক্তাক্ষর হয়ে যাবে। যেমন আপনি ধরুন দন্ত নয় তয় লিখতে চাইছেন, তো আপনি তো এরকম লিখতে পারেন, এভাবে একটা ত করলেন, ত করলেন, করে আপনি এখানেও অ্যাড করে দিলেন দন্ত ন, তাতেও দন্ত নয় তয় হয়ে যাবে। এমনকি ত তয় যদি আপনি লিখতে চান, এভাবে একটা আপনি ত একটা অ্যাড করলেন, করে এখান থেকে আপনি এটাকে ত করলেন, করে আপনি চাইলে এখানেও অ্যাড করতে পারেন, এখানেও অ্যাড করতে পারেন, তাহলেও ত তয় হয়ে যাবে। যেখানে খুশি একটা অ্যাড করলেই যে ত তয় হয়ে গেল। কিন্তু সেটা করলে কি হবে, যখন আমরা সেইগুলো পড়বো তাতে কি হবে বুঝতে অসুবিধা হবে। প্লাস আরেকটা যেটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, যে আপনি যখন
কম্পিউটারে কোথাও টাইপ করতে চাইবেন, তখন আপনাকে একটা তো মানে ইউনিক ফর্মিটি মেনটেন করতে হবে যে আমি এইভাবে লিখলে সবাই বুঝতে পারবে। তো কেউ ধরুন লিখছে দন্তন্নয়তা এইভাবে, কেউ একজন লিখছে দন্তন্নয়তাটা এভাবে, কেউ একজন দন্তন্নয়তাটা এইভাবে অ্যাড করছে, তো 5 জন লোক 5 রকম অ্যাড করবে, তাতে কি হবে, বোঝার অসুবিধা হবে, কে কেমন ভাবে লিখছে বোঝা যাবে না। সেই জন্য একটা আপনাদেরকে বলা হলো যে এভাবে এভাবে দন্ত ত করবেন, এখান থেকে দন্তন্যটা অ্যাড করবেন। এখন এই হয় ম আপনি এরকম নাই লিখতে পারেন, আপনি বলবেন আমি হটা এইভাবে লিখবো, এভাবে লিখবো, দিয়ে আমি মটা এইখানে যোগ করব, এইভাবে করে দেবো, তাতেও হয় ময় হবে। হয় ইয়াটা আমি ওইভাবে লিখবো না, আমি এইভাবে করে আমি এইখানে অ্যাড করবো ইয়াটাকে, তাতেও তো হিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেগুলো করলে কি হবে, আমাদের বোঝার অসুবিধা হবে, এবং আমাদের যে পরবর্তীকালে যদি আপনারা কোথাও লিখতে চান, কিছু লেখালেখি করতে চান, সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা বর্ণ যুক্তাক্ষর যেটা হবে তার বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখতে পাবো, বিভিন্ন ভাবে লোকে সেটাকে রিপ্রেজেন্ট করবে। সেই জন্যে একটা নির্দিষ্ট ফর্ম আমাদেরকে নিতে হবে, সেইটার উপরেই অভ্যাস করতে হবে। তো সেই জন্য একটা মানে স্যাম্পল দেখানোর জন্য আপনাদের এখানে 10টা উদাহরণ দেওয়া রয়েছে। এবারে আপনারা বোঝার সুবিধার্থে দেখুন, আমি একটা শেয়ার করছি, আর একটা আমাকে জানাবেন একটু। দেখুন এই স্ক্রিনটা শো হচ্ছে? না স্যার। এখনো হয়নি? দিয়া না না স্যার। এবারে দেখুন তো। হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে দেখুন আমরা যে উদাহরণগুলো দিলাম, দিয়া, শ্রা, জ্ঞা, শ্রী, ক্ষা, ত্রা, তয় তয়, দন্ত নয় তয়, হয় ময়, হিয়া, এই শব্দগুলো যেগুলো দেওয়া রয়েছে, তাদের 3-4টে করে উদাহরণ যেগুলো আমরা খুব চারিদিকে শুনতে পাই। যেমন প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে দেখুন, দিয়া দিয়ে, তো দিয়া দিয়ে উদাহরণ কি হতে পারে, আদ্যা মানে আজ, আদ্যা আজ, যেটা আমরা বাসর পরিচয়ের সময় পড়েছিলাম, আদ্যা মানে আজ, এইভাবে যেটা পড়েছিলাম। তো আদ্যা মানে আজ। নেক্সট হচ্ছে উদ্যোগাহা, উদ্যোগাহা মানে চাকরি, যেটা আমরা বলি চাকরি করা, উদ্যোগাহা। তো হর্ষ উ, তারপরে কি আছে, দয় ইয়া, তারপরে ওকার, তারপরে গ বিসর্গ, উদ্যোগাহা, তাহলে ওখানে দয়জা ফলা লাগছে। নেক্সট সদ্যাহা, সদ্যাহা মানে এক্ষুনি, সদ্যাহা, দন্ত স দয়জা ফলা বিসর্গ, সদ্যাহা মানে এক্ষুনি। উদ্যমাহা, উদ্যমাহা মানে উৎসাহ, উদ্যম, বাংলাতে যেটা বলি উদ্যম, উদ্যমাহা। এই সমস্ত জায়গাতে যদি আমি আপনাকে লিখে দেখাই, ধরুন লিখলাম সদ্যাহা, দন্ত স দ, হলন্ত দিলাম, প্লাস আমি ইয়া করলেই দেখুন এই রূপটা চলে এলো। এবার এটাকে আমি চাইলেও অন্যভাবে আমি প্রেজেন্ট করতে পারবো না, কারণ এখানে ওর কাছে একটা নির্দিষ্ট ফন্টে ও ওইভাবেই দ এবং ইয়কে যোগ করে ওইভাবেই ও লিখেছে। তো ওই জন্য একটা আপনাকে ফর্ম মানে মেনটেন করতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে এটা এই যুক্তাক্ষর। তো এইরকম সদ্যাহা, নেক্সট অদ্যা, আ দ ইয়া, অদ্যা, হম, উদ্যোগাহা। তো এরকম আপনি যেমনই লিখবেন এরকমই আসবে। তো এইটা আমার কি হলো, তাহলে এটা হয়ে গেল দয় যা ফলার উদাহরণ। তাহলে অদ্যা এখানে দেখুন এই শব্দটা, এই পদটা, উদ্যোগাহা এখানে এইটা, সদ্যাহা এখানে এইটা,
উদ্যমাহা, এখানে মাঝের সব যে অক্ষরটা রয়েছে এগুলো হচ্ছে ওই দ্য, এবং ওই দ্যার যুক্তাক্ষর দিয়ে এই শব্দগুলো আমরা দেখতে পাই ব্যবহারে। নেক্সট হচ্ছে শ্র, তালব্য শয় রয়। দেখুন এখানে তালব্য শয় রয়তে আমি যদি এরকম লিখি তালব্য স প্লাস রি, তাহলে অটোমেটিক্যালি দেখুন এই রূপটাইও নিয়ে নিচ্ছে। এরকম প্লাস রি আলাদা করে যে রি, এইটা কিন্তু নিচ্ছে না, মানে ওই এই সকারের সাথেই নিচে কিন্তু সে রি নিচ্ছে না, এরকম ভাবেই সে রি নিচ্ছে। সেই জন্য আমরা ওই ফরম্যাটটাকে ফলো করেছি। তো এই শ্র দিয়ে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখুন শ্রদ্ধা, শ্রমঃ, আশ্রমঃ, শ্রবণম, সবগুলো শব্দের মধ্যেই এই যুক্তাক্ষরের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। শ্রদ্ধা মানে আপনারা জানেন ভক্তি, শ্রদ্ধা বলি, শ্রদ্ধা। শ্রমঃ মানে শ্রম, মানে যে কোনো ধরনের পরিশ্রম ইত্যাদি। আশ্রম মানে ঠাকুরের আশ্রম আমরা বলি, হ্যাঁ। প্লাস শ্রবণম, শ্রবণম মানে শোনা। তো শ্রদ্ধা, শ্রমঃ, এখানে শ্র, এখানে শ্রমঃ শ্র, আশ্রমঃ শ্র, শ্রবণম শ্র। প্রত্যেকটি জায়গাতে শ্রয়ের এই যুক্তাক্ষরের কিন্তু প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। স্যার এই শ্রদ্ধা দয়ে ধটা আরেকবার একটু ভেঙে একটু লেখাটা দেখিয়ে দিন তো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে এটা স এবং রি নয়, এটা স এবং র। ঠিক আছে, এইটা স এবং রিটা পরে আসছে, শ্রীটা নিচে আছে, আমি একটু খেয়াল করিনি। তো এটা হচ্ছে স এবং র, এই দুটো, এই দুটোকে পাশাপাশি রাখলে এরকম তালবসা হচ্ছে। রফুলা, হ্যাঁ। হ্যাঁ, রফলা, এটাকে আমি যদি যোগ করে দিই সঙ্গে সঙ্গে এই রূপটা চলে আসছে। তো তালব্য এবং র দুটো যোগ হয়ে এই রূপটা এসছে। আচ্ছা, দয় ধটা দেখুন, দ প্লাস ধ, এরকম ভাবে হচ্ছে দয় ধয়। স্যার এটা একটু লিখে দেখিয়ে দিন তো, দয়ের তলায় ধটা মানে একটু লেখাটা একটু দেখিয়ে দিন না। এই স্ক্রিনটা দেখাচ্ছে, দেখুন তো এই লেখা। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু আপনার লেখাটা কোথাটা একটু আচ্ছা, দেখতে আমার পাচ্ছি লেখাটা দেখান, তাহলে ওটাকে আমাকে না। বন্ধ করে আবার করতে হ্যাঁ হবে। দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, দেখ এবার স্যার দেখান একটু। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখুন দয় ধয় লিখবেন, তাহলে ধরুন এভাবে আমরা দ লিখলাম, হ্যাঁ। আর ঠিক এইরকম নিচ থেকে, এরকম নিচ থেকে আপনাকে এইভাবে না স্যার ধকারটাকে দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না। না তো, শুধু আচ্ছা, আপনার ওই কার্সারটা দেখা যাচ্ছে কিন্তু দাঁড়ান লেখাটা যেটা লিখছেন দেখা যাচ্ছে না। দাঁড়ান দাঁড়ান। এবারে দেখছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা দয় ধয় যদি লিখতে চাই কিভাবে লিখবো? প্রথমে ধরুন এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম, দিয়ে এখান থেকে আমরা এইভাবে দ, এইভাবে দ। এবার দটা লিখতে গেলে আমরা তো এইভাবে পুরো টেনে দিই, তো এটা তো টানা যাবে না, কারণ আমাকে ধ এখানে জুড়তে হবে। তো আমরা এরকম মোটামুটি রাখবো, এরকম রেখে একটু জাস্ট নিচে আনবো, এনে এরকম জায়গা থেকে আমরা ধকারটাকে এইভাবে নিয়ে এসে এইভাবে জুড়ে দেবো। তাহলে এটা হয়ে গেল দয় ধয়। এভাবে নিয়ে আসুন, এভাবে রাখুন, তারপরে এখান থেকে এইভাবে জুড়ে দিন ধটা। তো এটাতে তো মানে যেহেতু পেনে লিখতে অসুবিধা হচ্ছে, মোটামুটি এভাবে আপনাকে অ্যাড করতে হবে, নিচে দয়ের পরে ধটাকে অ্যাড করতে হবে। এভাবে যদি আমি দ করি, ধটা এখান থেকে এইভাবে এইটার সাথে জুড়ে যাবে, এটা হয়ে গেল দয় ধয়। এই মাথায় গোলটা আপনাকে মনে রাখতে হবে, এটা হলো দয় ধয়। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবারে যেটা দেখাচ্ছিলাম, তাহলে এইটা হয়ে গেল আপনার কি, তালব্য স এবং র, শ্র, রফলা, শ্র হয়ে গেল। তাহলে এই শব্দগুলো আমরা দেখলাম, শ্রদ্ধা, শ্রমঃ, আশ্রমঃ, শ্রবণম ইত্যাদি। বা শ্রাবণঃ, মাস, শ্রাবণ মাস বলি আমরা, সেটাও হতে পারে।
আচ্ছা, নেক্সট হচ্ছে কি বর্গের জ প্লাস ইয়। দেখুন এখানে আমি লিখছি, এইটা জ, তার সঙ্গে হলন্ত দিলাম, দিয়ে আমি যখনই এটা ইয়, দেখুন এটাকে আমি যখনই অ্যাড করে দিচ্ছি অটোমেটিক্যালি এটাকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওর ইউনিফর্ম, মানে ইউনিফর্ম স্ট্রাকচার, যে এভাবে আমি লিখলে আমি বুঝতে পারবো এটা ঞ, মানে বর্গের জ প্লাস ঞ, একে আমরা বোঝাতে চাইছি। তো সেটা আপনি অনেক রকম ভাবে লেখার সময় লিখতে পারেন, কিন্তু এখানে আপনাকে স্ট্যান্ডার্ড একটা ফর্ম ইউজ করতে গেলে এভাবে আপনাকে ঞ লিখতে হবে, বর্গের জ প্লাস ঞ। উচ্চারণটা হবে ঞ, মানে জ এবং ঞ, ওই ঞ, ওই ঞ এর একটা অনুনাসিক একটা থাকবে উচ্চারণে, তার সাথে একটা হালকা গ বা ওই ধরনের উচ্চারণ অ্যাড করতে হবে, ঞ, ঞ। তো এই শব্দগুলো দেখুন, এই ইয়কারের আমরা উচ্চারণ ইয়ই করব, বাংলায় জয়ের মতো করব না, তাহলে হবে ইয়াজ্ঞাহ, ইয়াজ্ঞাহ, যজ্ঞ, বাংলাতে যেটা বলি যাগ যজ্ঞ বলি, তো ইয়াজ্ঞাহ, ইয়া বর্গের জয় ইয় বিসর্গ, ইয়াজ্ঞাহ। তারপরে জ্ঞানম, জ্ঞানম, জ্ঞানম। নেক্সট জিজ্ঞাসা, জিজ্ঞাসা। নেক্সট বিজ্ঞানম, বিজ্ঞানম। এইভাবে যজ্ঞঃ, জ্ঞানম, জিজ্ঞাসা, বিজ্ঞানম, এই শব্দগুলো আমরা দেখছি এখানে। এখানে দেখুন এটা, এখানে জিজ্ঞাসাতে এই অক্ষরটা, জ্ঞানমে এটা, যজ্ঞঃ এটাতে এটা। তো এইগুলো হচ্ছে যুক্তাক্ষর দিয়ে তৈরি হয়েছে এই শব্দগুলো, যজ্ঞঃ, জ্ঞানম, জিজ্ঞাসা, বিজ্ঞানম। এটা হয়ে গেল জ্ঞ। নেক্সট কি বলেছিলাম, শ্রী, তালব্য স এবং রি। তো দেখুন এটাও সেম, তালব্য স, তার নিচে যদি রিকার দেই এরকম হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখুন তালব্য স্বর আগের যে রূপ এটা ছিল, এর সাথে এটা কিন্তু মিল নেই, তো ওটা অটোমেটিক্যালি ওই রকম ধরনের লেখা আমরা দেখে আসছি, সেই জন্য এটাকে আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম হিসেবে মানতে হবে, এরকমই আপনাকে লেখার চেষ্টা করতে হবে। যদি না পারেন তাহলে যেমন আমি দেখিয়েছি তালব্য স, তার নিচে একটা রি, ওটাও চলে যাবে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে হবে না। এইগুলোর ক্ষেত্রে তবুও হতে পারে, মানে তালব্য স বিশেষ করে এই কয়েকটার ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু অন্য জিনিসের ক্ষেত্রে হবেই না এরকম, মানে আপনি জ এবং ঞকে যেখানে সেখানে বসিয়ে দেবেন হবে না, ওটা যেমন আছে তেমনই করবেন। দু একটা জায়গাতে আপনি তালব্য স এর নিচে রিটাকে যেভাবে মানে লেখা আছে তালব্য স যে আকৃতিতে রয়েছে, তার নিচেই আপনি রিকারটাকে অ্যাড করে শ্রী লিখতে পারেন, কিন্তু এটা লিখলে ভালো। তো এটা আমরা দেখছি কি কি শব্দ, শৃগালাহা, হ্যাঁ, পশু নাম নামানি বলে একটি পিডিএফ আপনাদের এর আগের ক্লাসে পড়িয়েছি, সেখানে শিয়াল তার সংস্কৃত প্রতিশব্দ হিসেবে বলেছিলাম শৃগালাহা, সংস্কৃত শব্দ হিসেবে বলেছি শৃগালাহা। তো এটা কি, তালব্য শয়েরি, শ্রী গয়াকার ল বিসর্গ, শৃগালাহা, তাহলে এইটা হচ্ছে শ্রী, তাহলে তালব্য শ এবং রিকার যুক্ত হয়ে গেছে। নেক্সট শৃঙ্গম, শৃঙ্গম মানে হচ্ছে সিং, শৃঙ্গম। তো এখানে দেখুন উয় গ আর একটা রয়েছে, উ হলন্ত গ, এবার উয়ার নিচেই গটা লিখতে হবে, আপনি চাইবেন ওটা পাশে আমি লিখে দেবো তা বললে হবে না, ইয়কারটা এভাবে দিয়ে আপনি বলবেন এভাবে আমি গ লিখবো, তাহলে হবে না, কারণ এটা তো যুক্তাক্ষর, এখানে আপনি এখানে ছাড়তে পারবেন না, সেজন্য এটাকে আপনি যখনই অ্যাড করবেন এটা আপনার নিচেই চলে আসবে। তাহলে এটা হলো শৃঙ্গম, শৃঙ্গম মানে সিং। নেক্সট শৃঙ্গারাহা, শৃঙ্গারাহা মানে, শৃঙ্গার মানে অলংকার, ভূষণ ইত্যাদি অর্থে, গয়না যেটাকে আমরা চলতি ভাষায় বলি, তো সেটাকে আমরা শৃঙ্গার বলে জানবো, সেখানেও শ্রী দিয়ে শুরু হচ্ছে দেখুন। নেক্সট হচ্ছে শৃণোতি, শৃণোতি একটা ধাতু, মানে ক্রিয়াপদ, শ্রী ধাতু, তার প্রথমার এক বচনে হচ্ছে শৃণোতি, প্রথম পুরুষের এক বচনে, সরি, প্রথম পুরুষের এক বচনে শৃণোতি। তো শ্রী, এভাবে এই শব্দটা তৈরি হচ্ছে। তো দেখুন এখানে প্রত্যেকটা শব্দেই প্রায় প্রথম অক্ষরটা আমরা দেখছি শ্রী, এটাতেও শ্রী, এটাতেও শ্রী, এটাতেও শ্রী। তো শৃগালহা, শৃঙ্গম, শৃঙ্গারহা, শৃণোতি, সব জায়গাতেই শ্রী এই পদের, এই অক্ষরের সমাবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে দেখুন স, যেটা বলেছিলাম, দেখুন এখানে আমি যদি লিখি ক হলন্ত স, তাহলে এটা আলাদা আলাদা এভাবে দেখায় ক এবং স। যদি এটাকে মাঝখানের যে স্পেস সেটাকে আমি তুলে দিই,
তাহলে এই অক্ষরটা তৈরি হয়। তো এই অক্ষরটাই আমরা আপনাদের লেখানোর সময় লিখিয়েছি ক্ষ। এটাকে বাংলাতে যে উচ্চারণ আমরা করি খ, খয়ের উচ্চারণ করি, তা করলে হবে না। মনে রাখতে হবে যে ক এবং মূর্ধন্য ষ যদি যুক্ত হয় তাহলে খ কিভাবে হবে। কারণ আপনি তো ক বর্ণমালায় ক বর্গে আপনি তো ক, খ, গ, ক, খ, গ, ঘ, ঙ এগুলো পড়েছেন। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যদি আপনি ক প্লাস মূর্ধন্য ষ এই অক্ষরটাকে আপনি উচ্চারণ করেন খ হিসেবে, তাহলে এখানে আর এই খটার দরকার কি? অথবা যদি এই খটাই এখানে থাকে তাহলে আর আমার সব জায়গাতে যেখানে আপনি এই প্রয়োগ করছেন এই অক্ষরের, সেখানে আপনি এই ক এর পরে যে খ তারই প্রয়োগ করে দিন, কারণ উচ্চারণ তো আপনি করছেন না। তাহলে আপনার এক্সট্রা বর্ণের একটা দরকার নেই, একটা বর্ণ কমে যাবে। কিন্তু তা তো নয়, খ এর উচ্চারণ খ, মানে যেটা খ করি আমরা খ, ক, খ, গ, ঘ, ঙ, খ, ঠিক আছে। কিন্তু ওই কয় মূর্ধন্য ষ যুক্ত হয়ে যে যুক্তাক্ষর তৈরি হয় তার উচ্চারণ খ কখনো হবে না। বাংলাতে যেটা খুব প্রসিদ্ধ আছে পরীক্ষা, ক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আমরা বলি, ক্ষেত্র নয়, ওটা তো ক্ষেত্র হলে তাহলে আপনি মানে ওটা লিখবেন কি করে? যদি পরীক্ষা আপনি লিখতে চান পরীক্ষা, তো আপনাকে লিখতে হবে পরীক্ষা, পরীক্ষা এরকম ভাবে লিখতে হবে, ক্ষয় ক্ষয় আকার পরীক্ষা। তা তো লেখেন না, লেখেন তো প রয় দীর্ঘি কয় মূর্ধন্য ষ আকার। লিখছেন ক আর মূর্ধন্য ষ, উচ্চারণ করবেন দুটো ক্ষয়ের মতো, তাহলে কি করে হবে? সেই জন্যে এইটাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে, এটা উচ্চারণ করার সময় মনে রাখতে হবে ওই ক এবং মূর্ধন্য ষ ওইটা যেন উচ্চারণের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, যেন স এটা বোঝা যায়। স, স, কটা একটুখানি থাকবে আর মূর্ধন্য ষটা আপনার বোঝা যাবে স। তাহলে এইটা যদি আমি উচ্চারণ করি তাহলেই সেই উচ্চারণটা শুদ্ধ উচ্চারণ হবে, নাহলে খ উচ্চারণ করলে কিন্তু সেটা ঠিক উচ্চারণ হবে না। তাহলে এইটা যদি আমি উচ্চারণ করি কি করব? ক্ষেত্রম করব না, বলবো ক্ষেত্রম, ক্ষেত্রম, ক্ষেত্রম নয় ক্ষেত্রম। পরীক্ষা, পরীক্ষা নয় পরীক্ষা। নেক্সট, ক্ষমা নয় ক্ষমা, ক্ষমা, ক্ষমা। ক্ষয় নয় ক্ষয়হা, ক্ষয়হা। এবারে আপনার মনে প্রশ্ন হতে পারে তাহলে আমরা বাংলায় যে বলি ক্ষমা করে দাও, পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলে এগুলো কি ভুল? না, এগুলো ভুল নয়। কারণ আপনি যেটা প্রয়োগ করছেন সেটা তো বাংলাতে প্রয়োগ করছেন, সেটা তো বাংলা শব্দ, বাংলা বাক্য, বাংলা ভাষাতে আপনি যে বাক্য প্রয়োগ করছেন সেই বাক্যে বাংলার মতনই উচ্চারণ করুন। সেটা পরীক্ষা বলুন, সেটাতে ক্ষমা বলুন, সেটাতে ক্ষেত্রফল বলুন, সেটাতে ক্ষয় বলুন। কিন্তু যখন আপনি সংস্কৃতে এই শব্দটাকে বলছেন অদ্য পরীক্ষা অস্তি, এটা বলবেন না, অদ্য পরীক্ষা অস্তি এটাই বলতে হবে। অদ্য পরীক্ষা অস্তি এটা বললে সংস্কৃত যেহেতু আপনি সংস্কৃত ভাষায় যেহেতু বাক্যটাকে লিখছেন সেহেতু সেটা ভুল হবে। যখন বাংলায় বলছেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তখন পরীক্ষা ঠিক আছে, আমি ওকে ক্ষমা করে দিলাম, ক্ষমা ঠিক আছে। কিন্তু যখনই সেটা সংস্কৃত ভাষায় কোনো বাক্যে সেই যুক্তাক্ষরের প্রয়োগ আমরা করব, তখনই কিন্তু মনে রাখতে হবে ক এবং মূর্ধন্য ষ এর যে যুক্তাক্ষরের যে উচ্চারণ, সেই উচ্চারণটা আমাদের সংস্কৃত বাক্যের মধ্যে করতে হবে। তাহলে ক্ষেত্রম বলবো না, বলবো ক্ষেত্রম। পরীক্ষা বলবো না, বলবো পরীক্ষা। ক্ষমা বলবো না, বলবো ক্ষমা। ক্ষয় বলবো না, বলবো ক্ষয়হা। তো যারা বাড়িতে গীতা পড়েন, যদি কেউ পড়তে মানে পড়েন অবশ্যই বা পড়তে চান, তো প্রথম গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তো এবার থেকে যখন পড়বেন ওই কয় মূর্ধন্য ষয়ে বর্ণটা এলেই মাথায় বসাতে হবে যে এটা কি বাংলা অথবা সংস্কৃত। যদি বাংলা ভাষা হয় তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যদি বাংলাতে পড়েন, বাংলাতে পড়েন মানে মন্ত্র যদি বাংলায় আপনাকে অর্থ বলে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বা ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছিল, এইরকম বাংলা শব্দ মানে বাংলা ভাষায় যখন আপনি তার অর্থ বিবরণ করবেন তখন সেটা ক্ষেত্র হতে পারে।
যখনই আপনি সংস্কৃতে শ্লোক পড়ছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ, তখন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে নয়, ওটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ। তাহলে এটা মনে রাখবেন, যখনই ওই বর্ণটা আপনি বাংলাতে পড়বেন, দেখে নেবেন ভাষাটা কি আছে। যদি বাংলা ভাষায় কোনো শব্দ আসে যেখানে ওই যুক্তাক্ষরের প্রয়োগ হচ্ছে, অর্থাৎ ক প্লাস মূর্ধন্য ষ, তাহলে আপনি খ উচ্চারণ করুন। যদি সেটা সংস্কৃত ভাষায় হয়, তাহলে ভুল করেও সেই উচ্চারণ করবেন না। সবসময় মনে রাখতে হবে সংস্কৃতে ওই ক এবং মূর্ধন্য ষ এর যুক্ত হয়ে উচ্চারণ ক্ষ, ক্ষ, ক্ষ। তাহলে ক্ষেত্রম নয় ক্ষেত্রম, পরীক্ষা নয় পরীক্ষা, ক্ষমা নয় ক্ষমা, ক্ষয় নয় ক্ষয়ঃ। তারপরে নেক্সট যে যুক্তাক্ষরটা আমরা দেখছি, এটা হচ্ছে ত এরা ফলা। তো দেখুন ত, তার হলন্ত দিয়ে যদি আমি দূরে র লিখি এরকম দেখতে লাগে। এখন এটাকে যদি আমি মুছে দেই স্পেসটা, তাহলে কেমন হবে? এই রূপটা হবে ত্র, এই রূপটা হবে ত্র, ত এরা ফলা ত্র। তাহলে এটা কি? প্রথম শব্দ অত্র, অত্র মানে এখানে, এখানে ত্র, এই যেটা রয়েছে। তারপরে ত্রিশূল শব্দ আপনারা জানেন, ত্রিশূলম, ত্রিশূলম। নেক্সট ত্রিভুবনম, তিন ভুবন, ত্রিভুবনম। তাহলে এখানে ত্রি, এখানে ত্রিশূলে ত্রি, এখানে অত্রতে তয়রা ফলা। নেক্সট পত্রম, পত্রম মানে পাতা, পত্রম, এখানেও তয়ের, তয় রয়ের এই যুক্ত হয়ে এই সব এই অক্ষরটা তৈরি হয় ত্র। নেক্সট হচ্ছে তয় তয়, ত এবং ত যুক্ত হলে কেমন হবে দেখুন, কেমন হবে। একটা ত লিখলাম, লিখে এই হয় ত, এবার এই দুটোকে যোগ করলে দেখুন এরকম তয় তয়। তাহলে সেই সব যুক্তাক্ষর দিয়ে কি শব্দ হতে পারে? আমরা বলি না ছেলেটা খুব ভালো, তো সংস্কৃতে আমরা কি বলবো? সাহা উত্তমহা, মানে সবার মধ্যে খুব সে ভালো ছেলে আর কি। হ্যাঁ, উত্তমহা, খুব ভালো ছেলে। খুব ভালো কিছুকে বলতে গেলে উত্তম শব্দের প্রয়োগ করতে হয়, উৎকৃষ্ট অর্থ বোঝালে, ভালো অর্থ বোঝালে। তো উত্তমহা, এখানে তয় তয়, উত্তা, উত্তমহা, উৎকৃষ্ট, উত্তমহা। উত্তরম, প্রশ্ন উত্তর বলি, উত্তরম মানে উত্তর, অ্যান্সার, এখানে তয় তয় আছে। বৃত্তম, বৃত্তম মানে গোলাকার হতে পারে, আবার একটা ছন্দও হতে পারে। ছন্দ মানে মিটার, যেগুলোকে আমরা বলি গানের ছন্দ যেরকম থাকে, শ্লোকের ছন্দ থাকে সেরকম, সেখানে বৃত্ত শব্দের প্রয়োগ হয়, এরকম বৃত্তম। আবার প্রদত্তম, প্রদত্তম, এইভাবে তয় তয়। প্রদত্ত মানে দিয়ে দিয়ে, প্রদত্ত মানে দিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা অর্থে আর কি। তো উত্তমহ এখানে মাঝখানে তয় তয়, উত্তরমে এখানে মাঝে দেখতে পাচ্ছেন তয় তয় এই যুক্তাক্ষর, বৃত্তম এখানেও তাই, প্রদত্তম এখানেও তাই। তো এভাবে তয় তয় এই যুক্তাক্ষরের আমরা প্রয়োগ দেখতে পেলাম। নেক্সট হচ্ছে দন্তন্বয় তয়, দন্তন্য এবং ত। দেখুন এটা দন্তন্য লিখলাম প্লাস ত লিখলাম, এটা দুটোকে যুক্ত করলে কি হবে? এরকম হবে দন্তন্বয় তয়। দেখুন দন্তন্বয়, ওই তয়ের যে স্ট্রেট লাইনটা, ওর সাথেই কিন্তু দন্তন্যকে জোড়া হয়েছে, তার নিচেও জোড়া হয়নি, উপরেও জোড়া হয়নি। ঠিক আছে? তো দন্তন্বয় তয় দিয়ে কি কি শব্দ হতে পারে? বৃত্তান্তঃ, ঘটনা, বৃত্তান্তঃ। দেখুন দন্তন্বয় ত, আবার দন্তন্বয় ত, তো এখানে দুটো দন্তন্বয় ত আমরা পাচ্ছি, বৃত্তান্তঃ। নেক্সট দন্তাহ, দাঁত, কারণ সংস্কৃত আমরা বলছি দন্তাহ। অন্তিমহ মানে শেষ যে আছে, অন্তিম, শেষে যে আছে, অন্তিমহ, এটা অন্তিমহ, দন্ত নয় তয় হর্ষইকার, অন্তিমহ। নেক্সট তারপরে সিদ্ধান্তঃ, সিদ্ধান্তঃ, সিদ্ধান্ত মানে আলটিমেট যে সিদ্ধান্ত আমরা বলি, আলটিমেট ডিসিশন, সিদ্ধান্তঃ, দন্ত নয় তয় বিসর্গ। এইভাবে আমরা কি দেখছি? দন্ত নয় তয়ের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি কিভাবে হচ্ছে। নেক্সট আমরা দেখছি কি যুক্তাক্ষর আছে, হয় ময়, হয় ময়, ম, ম এরকম উচ্চারণ হয়, কিন্তু সেটা সমস্ত ক্ষেত্রে আবার এমনি সাধারণভাবে আমরা বলছি ম, কিন্তু এর একটা আবার গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা আপনাদের যখন উচ্চারণটা বলছি আপনারা খেয়াল করুন,
দেখুন আমরা বলছি যে যেমন শব্দ যোগ হয়েছে তেমন আমরা উচ্চারণ করব। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করুন তো, আমরা কি লিখছি? হয় ময়, প্রথম শব্দ বর্ণ মানে বর্ণ কি হ, তারপরে স্পেস হলন্ত দিচ্ছি, দিয়ে আমরা মকে যোগ করছি। তাহলে প্রথম বর্ণ যেটা, তার প্রথম উচ্চারণ হওয়া উচিত যেমন এখানে দন্ত নয় তয়। আপনি কি উচ্চারণ করছেন? সিদ্ধান্ত, সিদ্ধার্থ করছেন না। তাহলে প্রথমে যে বর্ণ যোগ হবে সে বর্ণের প্রথম উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে দন্ত নয় তয় আমরা উচ্চারণ করছি কি? সিদ্ধান্ত। তাহলে হয় ময় যখন যোগ করছি তখন আমরা আমাদের বলা উচিত হয় ময় ম ম ম, এরকম বলা উচিত। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা প্রায়শই দেখি উচ্চারণের সময় কি বলি? ব্রহ্ম, ব্রহ্ম, বয়রা ফলা হয় ময়, এই যে ব্রহ্ম, ব্রহ্মা, ব্রহ্ম। প্রথমে কি শব্দ শোনা যাচ্ছে? মকার, তারপরে হকার আসছে, ব্রহ্ম, ব্রহ্মা। কিন্তু কি করে হচ্ছে? আমরা তো সেই হ এবং ময় যোগ করছি, তাহলে ময়ের উচ্চারণ আগে আসছে কেন? নেক্সট, শুধু এখানে নয়, নেক্সট দেখুন, ব্রাহ্মণঃ, ব্রাহ্মণঃ, ব্রাহ্মণঃ বলছি না, বলছি ব্রাহ্মণ। বাংলাতে বলি ব্রাহ্মণ, বলি তো। তাহলে ব্রাহ্মণঃ হওয়া উচিত, ব্রাহ্মণঃ কেন হচ্ছে? নেক্সট, জিহ্মঃ, জিহ্মঃ নয়, জিহ্মঃ। তাহলে জিহ্মঃ হওয়া উচিত, জিহ্মঃ কেন হচ্ছে? নেক্সট, ব্রহ্মচর্যম, তাহলে এখানে হওয়া উচিত ব্রহ্মচর্যম, কিন্তু আমরা উচ্চারণ করি ব্রহ্মচর্য, তাহলে ম আগে আসছে। তাহলে এইখানে আমি কেন এই নিয়মের উল্লঙ্ঘন করছি, যে যেটা আমি লিখছি এই রকম তার উচ্চারণ আমি করছি না, উচ্চারণ করছি যেন ময়ের সাথে হ যোগ হয়েছে, উচ্চারণ এটারই করছি, ব্রহ্মা, ব্রাহ্মণঃ, জিহ জিহ জিহ্মঃ, ব্রহ্মচর্যম। কিন্তু যেমন লেখা আছে সেরকম উচ্চারণ করলে কি হবে? ব্রহ্ম, ব্রাহ্মণঃ, জিহ্মঃ, ব্রহ্মচর্যম। কিন্তু তা আমরা করছি না। এবারে এখানে আপনার মনে রাখতে হবে, আপনাদের কোন কোন জায়গাতে ব্রহ্ম এই উচ্চারণ হয়, ব্রাহ্মণঃ এই উচ্চারণ হয়, জিহ্মঃ এরকম উচ্চারণও হতে পারে। অর্থাৎ যেমন লেখা রয়েছে প্রথমে হ পরে ম, সেরকমই উচ্চারণ হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতে বা বেশিরভাগ ব্যবহারে আমরা ব্রহ্ম, ব্রাহ্মণঃ, জিহ্মঃ, জিহ্মঃ, ব্রহ্মচর্যম এইরকম ময়ের আগের উচ্চারণটাই আমরা শুনতে পাই। এবারে এর আপনার মনে হতে পারে যে আপনি বলছেন তাই আমরা মেনে নেব, যে এখানে আপনি হকার আর মকারের উচ্চারণ হয় ময় করছেন না। তো এর কারণটা কি? কারণটা হচ্ছে, এটা পাণিনীয় শিক্ষাতে আছে, সেটা হচ্ছে যে যদি অনুনাসিক কোনো বর্ণ থাকে, অনুনাসিক মানে অনুনাসিক ইন দা সেন্স হচ্ছে আপনার প্রত্যেকটি বর্গের যে শেষ বর্ণগুলো, অর্থাৎ ক বর্গের শেষ বর্ণ হচ্ছে ক খ গ ঘ ঙ, তাহলে উ বাংলায় যেটা বলি, তার সঙ্গে যদি হকারের সংযোগ হয়, অর্থাৎ তার সঙ্গে যদি কোনো যুক্ত হয় হকার, প্লাস চ বর্গের শেষ বর্ণ হচ্ছে ইয়, তাহলে ইয় ইয় এর সাথে যদি হয়ের যোগ হয়, তারপরে ট বর্গের শেষ বর্ণ হচ্ছে মূর্ধন্যকার, মূর্ধন্যকারের সাথে যদি হয়ের যোগ হয়, প বর্গের শেষ হচ্ছে বর্ণ ম, ময়ের সঙ্গে যদি হকারের যোগ হয়, ত বর্গের শেষ বর্ণ হচ্ছে দন্তন্য, যদি দন্তন্যয়ের সাথে হয়ের যোগ হয়, এরকম বর্গের যে পঞ্চম বর্ণগুলি রয়েছে অনুনাসিক, তাদের সঙ্গে যদি কখনো হকারের সংযোগ হয়, তবে সেই অনুনাসিক বর্ণগুলির উচ্চারণ হকারের আগে হবে। অর্থাৎ যদি আপনি হকারের সঙ্গেই মকারকে উচ্চারণ করেন, তাহলে মকার হচ্ছে প বর্গের শেষ বর্ণ, তাহলে সেখানে হকারের উচ্চারণ পরে হবে এবং মকারের উচ্চারণ প্রথমে হবে। যদি আপনি দন্তন্যয়ের সাথে হকারের সংযোগ করেন, তাহলে প্রথমে দন্তন্য থাকলেও উচ্চারণ, প্রথমে হকার থাকলেও প্রথমে উচ্চারণ হবে নকারের। তো এরকম পাণিনীয় শিক্ষাতে একটি আমরা বচন দেখতে পাই, হকার পঞ্চমৈর ইউতৈহি, এরকম বলে কারিকাটা শুরু হয়। তো সেইটাতে আমরা জানতে পারি যে হকার যদি বর্গের যে পঞ্চম বর্ণ
তার সঙ্গে যদি হকারের সংযোগ হয়, অর্থাৎ হকার আগে থাকে পরে সেই বর্ণগুলি থাকে, তবে সেই বর্ণগুলির উচ্চারণই প্রথমে হবে, হকারের পরে উচ্চারণ হবে। তাহলে এখানে দেখুন ব্রহ্মা, এখানে হ ম রয়েছে, তাহলে মকার পবর্গের বর্ণ, তার সাথে কার যোগ হচ্ছে, হকারের সংযোগ হচ্ছে, সেই জন্যে আমরা উচ্চারণ করছি ব্রহ্ম, মানে মকারের আগে উচ্চারণ পরে হকারের। এরকম যদি দন্ত নয়ের সাথে আপনার হয় হকারের উচ্চারণ, তাহলে আমরা কি বলবো, আহ্নিক বলি। আহ্নিক, যারা পূজা পাঠ করেন তারা জানেন আহ্নিক ইত্যাদি শব্দ হয়। তো আহ্নিকে কি আছে, আ হয় নয় হস্যি, আমি লিখছি আপনারা দেখতে পাবেন, আ তারপরে হ প্লাস ন, তাহলে এই দুটো যোগ করলে আনহি, আনহিকম, এই যদি শব্দ হয়, তাহলে এখানে হয় নয় রয়েছে, তাহলে হ প্লাস ন, তাহলে হওয়া উচিত হনা, হনা হওয়া উচিত, বা হনা হনা। আমরা উচ্চারণ কি করছি, আহনিকম করছি না, বলছি আনহিকম, মানে আগে ন তারপরে হ। কেন? কারণ নকার হচ্ছে তবর্গের পঞ্চম বর্ণ, তার সাথে হকারের যোগ রয়েছে, তাহলে নকারের উচ্চারণ প্রথমে হবে, পরে হ বর্ণের উচ্চারণ হবে, তাহলে আনহিকম। এইরকম কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হকারের সাথে যদি বর্গীয় পঞ্চম বর্ণ যুক্ত হয়, অর্থাৎ ঞ, ঙ, ম, ণ, ন, এরা যদি হকারের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে সেই সংযুক্ত বর্ণে যে শেষ অনুনাসিক বর্ণ বা শেষ বর্ণ যেটা থাকবে, যদি ন থাকে ন, মানে ঞ থাকলে ঙ, ঞ থাকলে ঞ, ন থাকলে ন, তারই উচ্চারণ আমরা প্রথমে করব, পরে হকারের উচ্চারণ করব। তাহলে ব্রহ্ম, ব্রাহ্মণ, জিহ্ম, ব্রহ্মচর্যম। এবারে প্রশ্ন হলো, তাহলে যারা ব্রহ্ম বলছে তারা ভুল বলছে, যারা ব্রাহ্মণ বলছে তারা কি ভুল বলছে, যারা জিহ্ম বলছে তারা কি ভুল বলছে? না, একটা একটা প্রদেশে এক একটা উচ্চারণের রীতি থাকে। তো সেই রীতি অনুযায়ী যদি কেউ ব্রাহ্মা বলতে চায় বলতে পারে, যদি ব্রহ্ম বলতে চায় বলতে পারে, সেটা তাদের প্রাদেশিক মানে একটা পরম্পরা বলতে পারেন। কিন্তু আমরা যখন উচ্চারণটা করব, আমরা চেষ্টা করব যে ব্রহ্ম, ব্রাহ্মণ, জিহ্ম, ব্রহ্মচর্যম এগুলোই বলার। তো ব্রহ্ম শব্দের অর্থ আপনারা জানেন, ব্রহ্ম পরমাত্মা, ব্রাহ্মণ ব্রাহ্মণ, জিহ্ম শব্দের অর্থ হচ্ছে কুটিল, অলস, এই ধরনের অর্থ। ব্রহ্মচর্য মানে হচ্ছে ব্রহ্মচর্য। ঠিক আছে, তো তারপরে এটা হয়ে গেল হয়ময়। নেক্সট হচ্ছে কি, হিয়া, হয় যা ফলা। সেটার আমরা উদাহরণ কি কি পাচ্ছি দেখুন, আমরা আগের দিন দেখেছিলাম হিয়াহা, হিয়াহা মানে গতকাল, শিয়াহা হয় যা ফলা। তো এটাও দেখুন, আপনি হ লিখবেন, তার সাথে ইয়া দেবেন, এরকম নিয়ে নেবেন, হা ইয়া, দুটো মিলে গেলে হিয়া। তাহলে হিয়াহা মানে আগামী, এই গতকাল। বাই শিয়াহা মানে বাইরের দিকে, বাই শিয়াহা বয়াকার, হয় যা ফলা বিসর্গ, বাই শিয়াহা। আরুহ্যা মানে আরোহণ করে, আরুহ্যা আরোহণ করে, এখানে এটা হচ্ছে যুক্তাক্ষর। ঐতিহ্যম, ঐতিহ্য বলি আমরা, ঐতিহ্য, এটাকে বলে ঐতিহ্যম। তো হয় যা ফলে এখানেও রয়েছে। তো এরকম ইয়া দিয়ে অনেক বর্ণ মানে যুক্তাক্ষর আপনি পাবেন। এরকম কয়েকটা আমরা এখানে স্যাম্পল হিসেবে আপনাদের দেখানোর জন্য আমরা এখানে রেখেছি। দিয়া, শ্রা, জ্ঞা, শ্রী, ক্ষ, ত্র, তয় তয়, দন্ত নয় তয়, ম, হয় যা ফলা। এরকম 10টার আমরা 4টে করে উদাহরণ দেখলাম সামান্য ভাবে। এছাড়া আরো অনেক উদাহরণ রয়েছে, আপনারা নিজেরাও যখন পড়বেন আস্তে আস্তে বিভিন্ন গল্প, ছোট ছোট কথা, তখন দেখবেন এইসব যুক্তাক্ষরের প্রচুর প্রয়োগ পাবেন। আর এই যুক্তাক্ষরের তো কোনো শেষ নেই, অজস্র যুক্তাক্ষর তৈরি হতে পারে। তো আপনাদেরকে এটা একটু দেখে দেখে শিখতে হবে যে কিভাবে কোন জায়গাতে কিরকম যুক্তাক্ষরটা রয়েছে, তাহলে তার স্ট্যান্ডার্ড ফর্ম সেটাই। এটা আপনাদের মাথায় প্র্যাকটিস করে 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 কিছু কিছু যুক্তাক্ষরকে আপনাকে জানতে হবে যে এই যুক্তাক্ষরটা এরকমই হয়। আশা করি কোনো প্রশ্ন নেই এবার।
দেখুন এই স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সব ভাওয়েলস লেখা আসছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন মানে একদম প্রারম্ভিক এগুলো, জাস্ট একবার বলে দিচ্ছি, সহজই আছে, আপনারা তাড়াতাড়ি বুঝে যাবেন, কোনো অসুবিধা নেই। দেখুন আপনারা ক খ গ ঘ পড়লাম, ক খ গ ঘ ঙ এরকম পড়লাম। তো এবারে একদম যদি আমরা সরলভাবে শিখতে চাই যে কাটা কিভাবে লিখবো, বা কোনো জায়গাতে এরকম আপনার লেখা আছে বইতে, তো অনেক সময় সমস্যা হতে পারে যে এটা কি বর্ণ বুঝতে পারছি না, কিভাবে লিখেছে এটা। তো দেখুন কাকে কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে কা, এটা হচ্ছে খা, ক খ গ ঘ ঙ, এটা কি কা, কয়াকার, এটা কা। সেকেন্ড লাইনে ফার্স্ট অক্ষর দেখুন, তারপরে খা, নেক্সট হচ্ছে গা, তারপরে ঘা, তারপরে ঙা, নেক্সট কি, কয়হস্যি কি, তারপরে খি, গি, ঘি, ঙি, তারপরে কি, দীর্ঘই কি, খি, গি, ঘি, ঙি, এবারে উ, কু, খু, গু, ঘু, ngু। নেক্সট হচ্ছে দীর্ঘ উ, কু, খু, গু, ঘু, ngু। নেক্সট হচ্ছে রি, ক্রি, খ্রি, গ্রি, ঘ্রি, নৃ। নেক্সট একার, কে, খে, গে, ঘে, ঙে। তারপরে ঐকার, কাই, খাই, গাই, ঘাই, নাই। কই নয়, কই নয়, কই, খই, গই এরকম বলবো না। কাই, খাই, গাই, ঘাই, নাই। নেক্সট হচ্ছে ওকার, কো, খো, গো, ঘো, ঙ। তারপরে কি ঔকার, কৌ, খৌ, গৌ, ঘৌ, ngৌ। এরকমই অনুস্বার দিলে কম, খম, গম, ঘম, ngম। বিসর্গ হলে কাহা, খাহা, গাহা, ঘাহা, নাহা। এটা হলো ক বর্গ। নেক্সট যদি আমাকে চ বর্গ দেখতে হয়, চ বর্গে দেখুন চ, ছ, জ, ঝ, ঞ বর্ণ, এটা আমরা দেখেছি আগে। চা কি করে লিখবো, নেক্সট লাইনে দেখুন, সেকেন্ড লাইনে চা, চয়াকার চা, পাশে ছা, তার পাশে যা, তার পাশে ঝা, তার পাশে ñা, চা, ছা, যা, ঝা, ñা। নেক্সট চি, ছি, জি, ঝি, ñি। তারপরে চি, ছি, জি, ঝি, ñি। তারপরে চু, ছু, জু, ঝু, ñু। নেক্সট চু, ছু, জু, ঝু, ñু। দীর্ঘ তো একটু বেশি সময় নিতে হবে। নেক্সট চ্রি, ছ্রি, ঝ্রি, ঝ্রি, নৃ। নেক্সট চে, ছে, জে, ঝে, ñে। নেক্সট চৈ, ছৈ, জৈ, ঝৈ, ñৈ। তারপরে চো, ছো, জো, ঝো, ñো। তারপরে চৌ, ছৌ, জৌ, ঝৌ, ñৌ। তারপরে চম, ছম, জম, ঝম, ñম। চহা, ছহা, জহা, ঝহা, ñহা। এটা হয়ে গেল চ বর্গ। নেক্সট পাশে দেখুন ট বর্গ আছে। ট বর্গ কি হবে,
ট ঠ ড ঢ ণ। তারপরে কি আছে সেকেন্ড লাইন, টা থা ডা ধা ণা। তারপরে টি ঠি ডি ধি ঋ। তারপরে টি ঠি ডি ধি ঋ। তারপরে টু ঠু ডু ঢু ণু। তারপরে টু ঠু ডু ঢু ণু। ট্রি থ্রি ড্রি ঢ্রি ঋ। টে ঠে ডে ঢে ড়ে। তারপরে টাই ঠাই ডাই ঢাই ণাই। হ্যাঁ, তাহলে টই নয়, থই নয়, টাই ঠাই ডাই ঢাই ণাই। তারপরে টো ঠো ডো ঢো ণো। তারপরে ঔকার, টৌ ঠৌ ডৌ ঢৌ ণৌ। তারপরে টম ঠম ডম ঢম ড়ম। লাস্ট টাহা ঠাহা ডাহা ঢাহা ণাহা। এটা হয়ে গেল ট বর্গ। ত বর্গে কি আছে, তা থা দা ধা না। তারপরে সেকেন্ড লাইন, তা থা দা ধা না। তারপরে তি থি দি ঝি নি। তি থি দি ঝি নি। টু থু দু ধু নু। টু থু দু ধু নু। ত্রি থ্রি দ্রি। দেখুন দ্রিটা ভালো করে লক্ষ্য করুন, দ্রিটা দ্রিটা কেমন ভাবে লেখা হয়েছে। দয় রি, ওটা একটা অন্যরকম দেখতে লাগছে, ওটা এভাবেই লিখতে হবে আপনাদেরকে, ঠিক আছে। ত্রি থ্রি দ্রি ধ্রি নৃ। তারপরে তে থে দে ধে নে। তারপরে তাই থাই দাই ধাই নাই। তো থো দো ধো নো। নেক্সট তৌ থৌ দৌ ধৌ নৌ। তম ঠম দম ধম নম। তাহা থাহা দাহা ধাহা নাহা। এটা হয়ে গেল ত বর্গ। নেক্সট আছে প বর্গ। প ফ ব ভ ম। সেকেন্ড লাইন, পা ফা বা ভা মা পি ফি বি ভি মি। পি ফি বি ভি মি। পু ফু বু ভু মু। পু ফু বু ফু মু। প্রি ফ্রি ব্রি ভ্রি মৃ। পে ফে বে ভে মে। পৈ ফৈ বৈ ভৈ মই। পো ফো বো ভো মো। পৌ ফৌ বৌ ভৌ মৌ। পম ফম বম
ভম, মম, পাহ, ফাহ, বহ, ভহ, মহ। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা স্বরবর্ণ দিয়ে কিভাবে আমরা ক থেকে প পর্যন্ত লিখতে পারবো, হ্যাঁ, সেটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, এবারে আমরা আগের দিন যেটা পড়ছিলাম, আহ, শব্দগুলি আমরা এটা পড়েছি। দণ্ডদীপঃ, সুধাখণ্ডঃ, আসন্দঃ, পিঞ্জঃ, পাদকটঃ, অবকরকণ্ডোলः, স্यूतः, चमसः, चषकः, कंसः, दर्पणः, दन्तकूर्चः, दन्तफेनः, नृपः, ध्वजः, रथः, विश्वविद्यालयः, ग्रन्थालयः, आपणः, शरावः, विद्युत्कोशः, अनिलकोशः, मशकजालः, তারপরে কটহ, শয়ন প্রকোষ্ঠः, প্রাসাদः, গবাক্ষः, দীপः, মার্গः, বৃক্ষः, ঘটः, वेणुः, चन्द्रः, सूर्यः, शङ्खः, कपोतः, विद्युत्कन्दः, चटकः, बकः, श्येनः, गृध्रः, उलूकः, न्येयदीपः, উড্ডমলः, গুলফः। এই পর্যন্ত আমরা বাঁদিকের যে আমরা সেকশনটা এটা দেখেছি। এবারে দেখুন মাঝখান থেকে আমরা দেখব, মাঝখানের অংশটাকে আমরা দেখব। দেখুন স্কুল, স্কুল তাকে আমরা কি বলবো সংস্কৃতে? পাঠশালা, পাঠশালা, অথবা অথবা বিদ্যালয়ः এটাও বলা যেতে পারে, আবার পাঠশালা এটাও বলা যেতে পারে। তাহলে স্কুল এর সংস্কৃতে আমরা একে কি বলবো? পাঠশালা অথবা বিদ্যালয়ः, পাঠশালা অথবা বিদ্যালয়ः। তার নিচে বেড, খাট যেটাকে আমরা বলি বেড, হুম, সেটাকে আমরা সংস্কৃতে কি বলবো? শയ്যা। দেখুন এখানে ইয়া ইয়া দুটো যুক্ত হয়েছে। কেমন লিখেছে দেখুন, প্রথমে একটা ইয়া লিখেছে, তারপরে তার সঙ্গে আর একটা ইয়া যোগ করেছে। তো এটাকে বাংলাতে আমরা কি বলবো? শয্যা। কিন্তু তা নয়, এটাও আপনার মনে রাখতে হবে। যেমন আমি বলেছি পরীক্ষা, পরীক্ষা যেমন বলেছি, এতে পরীক্ষা বলা যাবে না সংস্কৃত শব্দ যখন আমরা বলবো, সংস্কৃত বাক্যে বলবো। সেরকম শയ്যা এটাও যখন আপনি বাংলাতে বলবেন তখন শয্যা বলতে পারেন, মৃত্যু শয্যা, সরসজ্জা বলতেই পারেন। কিন্তু যখন আমি সংস্কৃত বাক্যে এই শব্দের প্রয়োগ করছি তখন আমি বলবো সরসইয়া, শইয়া, ইয়া ইয়া, ইয়া শইয়া, শয়া শইয়া, শইয়া শইয়া, সরসইয়া। তখন সরসজ্জা সংস্কৃত বাক্যে বললে হবে না, বলতে হবে সরসইয়া। তাহলে শയ്যা মানে কি? বেড। নেক্সট নেক্সট কি? টেবিল। সবাই আমরা দেখি টেবিল বাড়িতে থাকে। টেবিলকে আমরা সংস্কৃতে কি বলবো? উৎপীঠিকা, উৎপীঠিকা, উ হ্রস্ব উ, তারপরে ত, তারপরে পয় দীর্ঘি, উৎপি ঠয় হস্যি, ঠি কয়াকার কা, উৎপীঠিকা, উৎপীঠিকা মানে টেবিল। নেক্সট কি? কি, কে ই ওয়াই, কে, কি মানে চাবি। তাকে সংস্কৃতে আমরা কি বলছি? কুঞ্চিকা,
কুঞ্চিকা কয় হস্যু ইয় চ। দেখুন ইয় চটা কিভাবে লেখা রয়েছে, ইয় প্রথমে লেখা রয়েছে, তার নিচে চকারটাকে জোড়া হয়েছে। হ্যাঁ, এইভাবেই আমরা ইয় চটা লিখবো, কুঞ্চিকা। কুঞ্চিকা কয় হস্যু ইয় চয় হস্যইকার কয়াকার, কুঞ্চিকা মানে চাবি। নেক্সট বটল, বোতল, জল খাই বোতলে, সেই বোতল। তো বোতলকে আমরা সংস্কৃতে কি বলবো, কয় দীর্ঘ কুপি। কুপি, কুপি মানে বোতল, কুপি মানে বোতল। তাহলে বোতল এর সংস্কৃত শব্দ আমরা পেলাম কুপি। নেক্সট মোবাইল, সব থেকে প্রসিদ্ধ মোবাইল, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, দূরবাণী। দূরবাণী, দূরবাণী, দূরবাণী মানে মোবাইল, দূরবাণী মানে মোবাইল। ক্যান্ডেল, মোমবাতি, পরের শব্দ ক্যান্ডেল, তাকে আমরা কি বলবো সংস্কৃতে, শিক্ষা। দন্তস্বয় হস্যি কয় থয়, দেখুন কটা প্রথমে লিখে পায়ের শেষের যে একটা লেজ ছিল ওটাকে ওর সাথেই আমরা থকে যোগ করে দিয়েছি, দিয়ে শিক্ষা। শিক্ষা বর্তিকা, শিক্ষা বর্তিকা মানে ক্যান্ডেল, মোমবাতি। শিক্ষা বর্তিকা ক্যান্ডেল, শিক্ষা বর্তিকা ক্যান্ডেল। নেক্সট পুষ্পধানী, ফ্লাওয়ার মানে যেটা আমরা বলি ফুলদানি। ফুলদানি যেটা আমরা বলি সেটাকে সংস্কৃতে আমরা কি বলবো, পুষ্পধানী। পুষ্পধানী, পুষ্পধানী মানে ফ্লাওয়ার ভেস। ফ্লাওয়ার ভাসকে আমরা কি বলছি, পুষ্পধানী মানে ফুল রাখার যে জায়গা, পুষ্পধানী। নেক্সট পিঁপড়ে, অ্যান্ট, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, পিপীলিকা। পিপীলিকা, 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 পিঁপড়ে, পিপীলিকা। তারপরে পেন, পেনকে সংস্কৃতে আমরা কি বলবো, লেখনী। লেখনী, তাহলে লেখনী মানে পেন, লেখনী মানে পেন। নেক্সট পেন্সিল, অঙ্কনী। দেখুন অ উয়ে কয়, উয়ের নিচে ক, পাশে নেই, নিচে ককার হয়েছে। হ্যাঁ, অঙ্কনী, অ উয়ে কয় দন্ত নয় দীর্ঘী, অঙ্কনী। অঙ্কনী মানে পেন্সিল, আঁকা হয় যেটা দিয়ে। নেক্সট বাকেট, বালতি, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, দ্রোণী। দ্রোণী, দয়রা ফলা ওকার, মূর্ধন্যয় দীর্ঘী, দ্রোণী। দ্রোণী মানে বালতি, বাকেট। প্লেট, প্লেটকে আমরা কি বলছি, স্থা-লিকা। স্থা-লিকা, স্থা-লিকা মানে প্লেট, স্থা-লিকা প্লেট। নাইফ, নাইফকে আমরা কি বলবো, ছুরিকা। ছুরিকা, ছুরি, নাইফ মানে ছুরি, ছুরিকা। ছয় হস্যু রয়স্যি রয়স্যি কয়াকার, ছুরিকা মানে ছুরি, নাইফ। ম্যাচ বক্স, ম্যাচ বক্স, দেশলাইয়ের বাক্স, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, অগ্নি পেটিকা। অগ্নি পেটিকা, পেটিকা মানে বক্স, অগ্নি পেটিকা, ম্যাচ বক্স। নেক্সট ম্যাচ স্টিক, তাকে আমরা কি বলবো, দেশলাই কাঠি, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, অগ্নিশালাকা। অগ্নিশালাকা, দেখুন অ গয় ন, নটা কিভাবে লিখেছে, গয়ের নিচে ন এভাবে রয়েছে, অগ্নি। অগ্নিশালাকা ম্যাচ স্টিক, অগ্নিশালাকা। নেক্সট নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার খবরের কাগজ, তাকে আমরা সংস্কৃতে কি বলবো, বৃত্ত। বৃত্ত স্যার পত্রিকা, বলুন।
স্যার বলছি এই যে অগ্নিশালাকা, হ্যাঁ। তো গয়ে দন্তন্যটা এরকম করে মানে ধরুন আমরা যেরকম বাংলায় লিখি ওরকম সোজাসুজি না লিখে ওরকম বাঁকিয়েই লিখতে হবে? এই যে আহ, অগ্নি পেটিকা, এই যে গয় গয়ের নটা তলায় হ্যাঁ দন্তন্যটা দেখুন একটুখানি মানে বাঁকিয়ে মানে ওরকম বাঁকিয়েই মানে লিখতে হবে, তাই তো? বাকিয়ে বলতে মানে ওই যে গকারের যে জায়গাতে দন্তন্যটাকে হ্যাঁ, যোগ করা হয়েছে হ্যাঁ। ওই পর্যায়ে আপনাকে মানে ওইরকম একটা যোগ করতে হবে। নকারটা ম্যান্ডেটারি না যে ওই রকম নিচের দিকেই থাকবে মুখটা, সেটা নয়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি পাশাপাশি বলছি হলেও ঠিক হ্যাঁ, আছে। যেরকম গয়ের তলায় দন্তন্য যদি যেরকম বাংলায় হ্যাঁ, আমরা লিখি গয়ের আর তলায় কি। দন্তন্য দরকার। হ্যাঁ, ওইরকম না করে এটা দেখছি যে বাঁকানো মতো না, মানে সেই। বাঁকানো না, ওটা ঠিক আছে, ওটা আপনি সোজাও করতে পারেন। মানে ও ওটা আচ্ছা। অ্যাকচুয়ালি কেন ওইরকম লেখা হয়েছে, মানে গয়ের যে ওই যে সামনে একটা গোল মতো আছে না গয়ের, হ্যাঁ, যদি নকারটাকে ও সোজাসুজি লিখতো তাহলে ওই হ্যাঁ। গয়ের ওই গোলের ওর সাথে সঙ্গে একটু টাচ হয়ে মিশে যেত। যেত। ওই জন্য ও একটু নিচে করে দিয়েছে ওটা। আচ্ছা, আচ্ছা। তো আপনি যদি গকারের যে স্ট্যান্ডিং লাইন ওটা যদি একটু বড় টানেন তাহলে নিচে তাহলে আপনাকে ন লিখতে কোনো আচ্ছা, সমস্যা হবে আচ্ছা। না। না ঠিক আছে। আমি ভাবছি ওরম ভাবেই লিখতে হবে না না সেটাই। না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃত্তপত্রিকা, মানে নিউজ পেপার। দেখুন এখানে বৃত্তপত্রিকা, এখানে তয় তয় এবং তয় রফলা দুটোরই আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি। বৃত্ত তয় তয়, পত্রিকা তয় রয়, দুটোরই প্রয়োগ আছে। বৃত্তপত্রিকা মানে নিউজ পেপার। নেক্সট মাপিকা, স্কেল। স্কেল তার সংস্কৃত কি? মাপিকা, যেটা দিয়ে মাপা হয় তাকে কি বলবো? মাপিকা। মায়াকার পয়স্বী কয়াকার, মাপিকা, স্কেল। নেক্সট আইডল। আইডলকে আমরা কি বলবো? প্রতিমা, বিগ্রহ, প্রতিমা। প্র, পয়রা, প্র, তয়স্বী ময়াকার, প্রতিমা। প্রতিমা আমরা বাংলাতেও বলি ঠাকুরের প্রতিমা। হুম। তো এরকম প্রতিমা মানে বিগ্রহ বা আইডল। নেক্সট হচ্ছে বক্স। বক্স কে আমরা আগে দেখলাম পেটিকা, পেটিকা মানে বক্স। এবার এটা আপনি যেভাবে অ্যাড করতে পারেন, যদি খাবারের পেটি হয় তাহলে আপনি কি বলবেন? খাদ্য পেটিকা। যদি জিনিসপত্রের হয় তখন বলবেন বস্তু পেটিকা। যদি ম্যাচ মানে দেশলাইয়ের হয় বলবেন অগ্নি পেটিকা। এইরকম যদি জামা কাপড়ের হয় বলবেন বস্ত্র পেটিকা, যদি বইয়ের হয় তাহলে পুস্তক পেটিকা। তো এরকম পেটিকা শব্দ হচ্ছে বক্স, এর অর্থ বোঝাচ্ছে। তার সঙ্গে যা যুক্ত করে আপনি সেই বক্সটাকে বোঝাতে চাইবেন সেরকম শব্দ তার সঙ্গে যোগ করলেই সেই বক্সে পরিণত হয়ে যাবে। নেক্সট সাইকেল। সাইকেলকে আমরা কি বলবো? দ্বিচক্রিকা, দুটো চাকা আছে ওই জন্য বলছে দ্বিচক্রিকা। দয় বয়, দেখুন দয় বয়টা কিভাবে লিখেছে, দয়ের যে নিচের যে লাইনটা ওর সাথে বটাকে যোগ করে দিয়েছে, দ্বিচক্রিকা, দ্বিচক্রিকা, সাইকেল। নেক্সট বোট। বোটকে আমরা কি বলছি? নৌকা। দন্তন্বয় উকার কয়াকার, বাংলাতেও আছে নৌকা, নৌকা। রিভার, নদী, বাংলাতেও বলি, এখানেও ন দয় দিচ্ছি, নদী। তাহলে এখানে আমরা প্রথম শব্দ কি পেলাম? স্কুল। তার সংস্কৃত শব্দ বললাম পাঠশালা অথবা বিদ্যালয়। বেড তার সংস্কৃত শব্দ আমরা বললাম শয্যা। টেবিল তার সংস্কৃত শব্দ আমরা বললাম উৎপীঠিকা। কি তার সংস্কৃত শব্দ আমরা বললাম কুঞ্চিকা। বটল তার সংস্কৃত শব্দ আমরা বললাম কুপি। মোবাইল তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম দূরবাণী। ক্যান্ডেল তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম শিক্ষাবর্তিকা। তারপরে ফ্লাওয়ার ভাস তার সংস্কৃত আমরা দেখলাম পুষ্পধানী। অ্যান্ড তার সংস্কৃত আমরা দেখলাম পিপীলিকা। পেন তার সংস্কৃত আমরা দেখলাম লেখনী। পেন্সিল তার সংস্কৃত আমরা দেখলাম অঙ্কনী। বাকেট বালতি তার সংস্কৃত আমরা দেখলাম দ্রোণী। প্লেট তার সংস্কৃত আমরা দেখলাম স্থলিকা মানে থালা, স্থলিকা। নাইফ ছুরি তার সংস্কৃত আমরা দেখলাম ছুরিকা। ম্যাচ বক্স তার সংস্কৃত আমরা দেখলাম অগ্নিপেটিকা। ম্যাচ স্টিক তার সংস্কৃত আমরা দেখলাম অগ্নিশলাকা।
নিউজ পেপার, তার সংস্কৃত আমরা দেখলাম বৃত্তপত্রিকা। স্কেল, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম মাপিকা। আইডল, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম প্রতিমা। বক্স, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম পেটিকা। সাইকেল, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম দ্বিচক্রিকা। বোট, তার সংস্কৃত শব্দ হলো নৌকা। রিভার, নদী। তাহলে এগুলো আমরা আজকে দেখলাম। ম্যাডাম একজন কেউ পড়ুন, এক দুজন একটু পড়ুন পরপর। স্যার বলবো? হ্যাঁ বলুন। पाठशाला, सैया, उत्पीठिका, उत्पीठिका। उत्पीठिका, हम्म। कुंचिका, कूपी, दूरवाणी, सिक्थ्यवर्तिका, सिक्था। सिक्थवर्तिका, ठीक। पुष्पधानी, पिपीलिका, लेखनी, अंकनी, द्रोणी, स्थालिका, छुरिका, अग्निपेटिका, अग्निशालका, वृत्तपत्रिका, वृत्त। वृत्तपत्रिका, ठीक। वृत्तपत्रिका, मापिका, प्रतिमा, पेटिका, द्विचक्रिका, नौका, नदी। বাহ, ভালো পড়েছেন। নেক্সট আর একজন কেউ পড়ুন। হ্যাঁ। तो पढ़बो। पाठशाला, सैया, পাঠশালা। पाठशाला, सैया, उत्पीठिका, कुंचिका, कूपी, दूरवाणी, सिक्थवर्तिका, पुष्पधानी, पिपीलिका, लेखनी, अंकनी, द्रोणी, स्थालिका, छुरिका, अग्निपेटिका, अग्निशालका, शलाका। शलाका, अग्निशलाका, वृत्तपत्रिका, मापिका, प्रतिमा, पेटिका, द्विचक्रिका, नौका, नदी। শেয়ার হয়েছে দেখুন তো। আকারান্তঃ হয়েছে। পুংলিঙ্গঃ। হয়েছে। আচ্ছা, স্যার এবারে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। স্যার ওই যে ওইগুলো শব্দের অর্থগুলো ওগুলো কি আমাদেরকে মুখস্থ করতে হবে? ওইগুলো বলতে আমরা পরীক্ষাতে সামান্যভাবে এরকম জিজ্ঞেস করি যে অপশন থাকবে আপনাদের যে মানে অর্থগুলো। হ্যাঁ। অর্থ বলতে হ্যাঁ এরকমই দেবো যে স্কুল এর সংস্কৃত শব্দ কি। আচ্ছা। তো আপনারা ওটা মুখস্থ বলতে কি আপনাদের ধরুন এই শুরু হয়েছে,
তো আপনারা যদি মাঝে মাঝে ওটা একবার একটু একটু দেখতে থাকেন, এমনি সহজ আছে শব্দ, দুই একটা একটু আপনার মনে হবে যে হয়তো আপনি শোনেননি বা জানেন না, এইগুলো একটু আচ্ছা, মনে রাখলে বাদ বাকি ওই অপশন গুলো দেখে আপনার মনে পড়ে যাবে যে এইটা তো আমি শুনেছি। ওটা খুব একটা ঠিক কঠিন হয় না। ঠিক আছে। মনে রাখলে ভালো, হুম, আপনি যদি মনে রাখতে চান তাহলে ভালো, কারণ ব্যবহারে আপনার লাগবে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো, আমরা তো বর্ণমালা পড়লাম, যুক্তাক্ষর দেখলাম, কি করে আমাদের যুক্তাক্ষর মানে কি করে আমরা ব্যঞ্জন বর্ণ গুলো ক, 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 খ এগুলো কি করে স্বরবর্ণের সাথে যুক্ত হলো, সেগুলো আমরা দেখলাম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একদম বেসিক, আপনাকে যদি ভাষা শিখতে হয় তাহলে আপনাকে একটা মানে স্ট্রাকচার মনে রাখতে হবে, যে আকৃতি, যে এই জিনিসটা এলে আমাকে বলতে হবে এটা এরকম। তো আমরা যেমন বলি যে একটা কোনো সবজি কিনলাম বা একটা কোনো ফল কিনলাম, অনেক সময় বলি না যে এটা খানিকটা ফুটবলের মতো এই বড়, একদম গোল, এরকম বলি। মানে ফুটবল যেমন সেই ধরনেরই এটা আকারটা, আপনি বুঝতে পারছেন ও আচ্ছা ফুটবল তো এরকম গোল হয়, তাহলে ওই রকমই এটাও, এই তরমুজটাও হয়তো ওরকমই এনেছে, অতটাই বড় হবে। তো এটা আমরা কি করলাম, আর একটা স্ট্রাকচার আপনার মনে আছে, সেই স্ট্রাকচারের সাথে আর একটা স্ট্রাকচারের আমরা তুলনা করলাম, যেটা কিনা একই কাছাকাছি আছে। তো ওই রকম আমরা এখানে যখন দেখব অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দ, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এটা যদি আপনি মনে রাখেন তাহলে অকারান্ত পুংলিঙ্গ এই পৃথিবীতে যত সমস্ত শব্দ আছে সেই সমস্ত শব্দের রূপ এই রাম শব্দের রূপের মতনই চলবে। যেমন যদি রামের জায়গাতে আপনি কৃষ্ণ বসিয়ে দেন, তো অকারান্ত মানে কি, অকার অন্তে আছে যে শব্দের সেটা হলো অকারান্ত শব্দ। যেমন রাম, আমি যে বাংলায় বলি রাম, কিন্তু যদি আমি সেটাকে ভাঙি কি শব্দ হবে, র হলন্ত প্লাস আ যুক্ত হয়ে রা, প্লাস ম হলন্ত প্লাস অ ম। যদি ম আমি পুরো বলতে চাই তাহলে আমাকে অকার উচ্চারণ করতে হবে, তাহলে রাম, এটা হচ্ছে প্রাতিপদিক, তাহলে অকারান্ত রয়েছে, অকার অন্তে রয়েছে, সেই জন্য এটা অকারান্ত পুংলিঙ্গ। তো এরকম আর পাঁচটা শব্দ কি, রামঃ, বিদ্যালয়ঃ, কৃষ্ণঃ, গ্রন্থঃ, বিশ্ববিদ্যালয়ঃ, গ্রন্থাগারঃ। সমস্ত শব্দের শেষে দেখুন গ্রন্থাগারঃ, আহ বিসর্গ, আহা অকারান্ত, কৃষ্ণঃ, আহা অ বিসর্গ, বিশ্ববিদ্যালয়ঃ আকার অন্তে আছে। তাহলে আমি রাম শব্দের রূপ যদি মনে রাখতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, গ্রন্থাগার, গ্রন্থ, কৃষ্ণ, সৌরভ, যত সমস্ত অকারান্ত শব্দ পুংলিঙ্গে রয়েছে সমস্ত শব্দের রূপ আমি এই রাম শব্দের মতো চালিয়ে দিতে পারবো। এই জন্য আমরা কি করি, যেমন আমি বললাম যে ওই তরমুজটা ফলটা 5 নম্বর বা এরকম ফুটবলের মতো নিয়ে এসেছি, ফুটবল যেমন গোল সেরকম, এরকমই যদি আপনাকে পরবর্তীকালে কোনো শব্দ কোনো কথায় পড়ার প্রসঙ্গে আপনি পান, ধরুন আপনি জিজ্ঞেস করলেন যে স্যার গৌরহা, হ্যাঁ, বা পুরুষাহা, এই শব্দটা স্যার কিরকম শব্দ, আমি তখন আপনাকে কি বলবো, রাম শব্দের মতো এই শব্দটা, অর্থাৎ সেখানে যেরকম ফুটবলের মতো এই ফলটা, ওই রকম রাম শব্দ যেরকম সেরকম পুরুষ শব্দ, তখন আপনি মাথায় বলেন ও আরে রামহা রামৌ রামাহা মানে পুরুষাহা পুরুষৌ পুরুষাহা, রামম রামৌ রামান, পুরুষম পুরুষৌ পুরুষান, রামেণ রামাভ্যাম রামৈঃ, পুরুষেণ পুরুষাভ্যাম পুরুষৈঃ, রামায় রামাভ্যাম রামেভ্যঃ, পুরুষায় পুরুষাভ্যাম পুরুষেভ্যঃ, রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ, পুরুষাৎ পুরুষাভ্যাম পুরুষেভ্যঃ, রামস্য রাময়োঃ রামাণাম, পুরুষস্য পুরুষয়োঃ পুরুষাণাম, রামে রাময়োঃ রামেষু, পুরুষে পুরুষয়োঃ
পুরুষেষু, হে রাম, হে রামৌ, হে রামাহ, হে পুরুষ, হে পুরুষৌ, হে পুরুষাহ। একদম সেম আপনি রাম শব্দের মতো চালিয়ে দিলেন। সেই জন্য আমাদের কি করতে হবে, একদম বেসিক সংস্কৃত যদি আমরা জানতে চাই, বাক্য যদি শিখতে চাই, তাহলে আপনাদেরকে কিছু শব্দের এইরকম রূপ আপনাদেরকে মনে রাখতে হবে। তার আগে বলে দেই, বাঁ দিকে দেখুন লেখা রয়েছে প্রথমায়াম, দ্বিতীয়ায়াম, তৃতীয়ায়াম, চতুর্থ্যাম, পঞ্চম্যাম, ষষ্ঠ্যাম, সপ্তম্যাম সম্বোধনে। তো এগুলো হচ্ছে বিভক্তি নির্দেশ করা রয়েছে। বিভক্তি মানে একটা একটা বিভক্তিতে একটা একটা রূপ। আর বচন আপনারা জানেন তিনটে, এক বচন, দুই বচন এবং বহু বচন। তাহলে এই যে আমরা বিভক্তি দেখতে পাচ্ছি, প্রথমা দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সাতটা বিভক্তি, তিনটে বচন, ঠিক আছে? আর নিচে একটা সম্বোধনের জন্য একটা রূপ। তো আমরা মোটামুটি সাতটা বিভক্তি পাচ্ছি, তিনটে বচন পাচ্ছি। এই 21টা যদি আপনার মনে থাকে, তাহলে অকারান্ত পুংলিঙ্গ যে কোনো শব্দ আপনি রাম শব্দের মতো তাকে চালিয়ে দিতে পারবেন। তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। পড়বো কিভাবে? বাঁ দিকে প্রথমায়াম মানে প্রথমা বিভক্তিতে রাম শব্দরূপ কেমন হবে? রামঃ এক বচনে, রামৌ দুই বচনে, রামাহ বহু বচনে। তাহলে পড়বো রামঃ, রামৌ, রামাহ। আর ওদিকে মনে এটা চলবে, যেটা প্রথমায় এক বচনে রামঃ, দুই বচনে রামৌ, বহু বচনে রামাহ। তাহলে আপনি যখন মুখস্থ করতে আরম্ভ করবেন বা আরো ফ্রিকুয়েন্টলি এটাকে পড়বেন, অলরেডি আপনার মাথায় এটা বসে যাবে। রামঃ, রামৌ, রামাহ মানে রামঃ মানে একটা, রামৌ মানে দুজন, একজন রাম, দুজন রাম, রামাহ মানে অনেক রাম। নেক্সট দ্বিতীয়াতে কি হবে? রামম, রামৌ, রামান। তৃতীয়াতে রামেণ, রামাভ্যাম, রামাইহি। চতুর্থীতে রামায়, রামাভ্যাম, রামেভ্যঃ। পঞ্চমীতে রামাত, রামাভ্যাম, রামেভ্যঃ। ষষ্ঠীতে রামস্য, রাময়োঃ, রামাণাম। সপ্তমীতে রামে, রাময়োঃ, রামেষু। সম্বোধনে হে রাম, হে রামৌ, হে রামাহ। তাহলে প্রথমা যখন আমি পড়ছি, আমি কি ভাবছি? প্রথমার এক বচন রামঃ, প্রথমার দুই বচনে রামৌ, প্রথমার বহু বচনে রামাহ, দ্বিতীয়ার এক বচনে রামম, দ্বিতীয়ার দুই বচনে রামৌ, দ্বিতীয়ার বহু বচনে রামান, তৃতীয়ার এক বচনে রামেণ, তৃতীয়ার দুই বচনে রামাভ্যাম, তৃতীয়ার বহু বচনে রামাইহি। চতুর্থীর এক বচনে রামায়, চতুর্থীর দুই বচনে রামাভ্যাম, চতুর্থীর বহু বচনে রামেভ্যঃ। পঞ্চমীর এক বচনে রামাত, পঞ্চমীর দুই বচনে রামাভ্যাম, পঞ্চমীর বহু বচনে রামেভ্যঃ। ষষ্ঠীর এক বচনে রামস্য, ষষ্ঠীর দুই বচনে রাময়োঃ, ষষ্ঠীর বহু বচনে রামাণাম। সপ্তমীর এক বচনে রামে, সপ্তমীর দুই বচনে রাময়োঃ, সপ্তমীর বহু বচনে রামেষু। সম্বোধনে হে রাম এক বচনে, হে রামৌ দুই বচনে, হে রামাহ বহু বচনে। এবারে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলোর কি অর্থ, কেমন ভাবে হয়, সেটা আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু প্রথমে এই ছকটা আপনাদের একটু মনে রাখতে হবে যে এইরকম যদি শব্দ হয়, অকারান্ত শেষ হচ্ছে, অকার দিয়ে শেষ হচ্ছে, এরকম কোন শব্দ যেটা পুংলিঙ্গে আছে। লিঙ্গ আবার তিন প্রকার, পুংলিঙ্গ, নপুংসক লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এখানে কিন্তু আমি বলছি অকারান্ত শব্দ হবে এবং পুংলিঙ্গে হবে। তাহলে সেই শব্দটা কিন্তু রাম শব্দের মতো চলবে। অর্থাৎ রাম শব্দে যেমন প্রথমায় এক বচনে
দ্বিবচনে বহুবচনে রয়েছে, তেমনি অন্য কোনো কৃষ্ণ শব্দও তাই, কৃষ্ণঃ কৃষ্ণৌ কৃষ্ণাঃ, কৃষ্ণম কৃষ্ণৌ কৃষ্ণান, কৃষ্ণেন কৃষ্ণাভ্যাম কৃষ্ণৈঃ, কৃষ্ণায় কৃষ্ণাভ্যাম কৃষ্ণেভ্যঃ, কৃষ্ণাৎ কৃষ্ণাভ্যাম কৃষ্ণেভ্যঃ, কৃষ্ণস্য কৃষ্ণয়োঃ কৃষ্ণানাম, কৃষ্ণানাম, কৃষ্ণে কৃষ্ণয়োঃ কৃষ্ণেষু, হে কৃষ্ণ, হে কৃষ্ণৌ, হে কৃষ্ণাঃ। তো এরকম একই রকম রূপ আমরা চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে এইটা আপনাদের একটু মনে রাখতে হবে যে এইভাবে আমরা রূপগুলোকে যদি মনে রাখতে পারি বা বারবার পড়তে থাকি, তাহলে অটোমেটিক্যালি এই স্কেচটা আপনাদের মাথায় চলে আসবে। এটা মুখস্থ রাখার কোনো থিওরি নেই তো কিছু? না, কোনো থিওরি তো আপাতত নেই, ওই মানে আপনাকে যদি পড়েন, পড়ে পড়ে আর কি কোনো ভাবে মনে রাখতে হবে যে রামাহ রামৌ রামাহ, এইভাবে পড়ে। আর একটা করতে পারেন যে যখন একটু বেশিবার পড়ে নেবেন, তখন এটাও করতে পারেন যে একটু মনে রেখে দিলেন যে কোন কোন জায়গাতে রূপগুলো একই রকম হতে পারে। যেমন ধরুন রাম শব্দের আমরা দেখতে পাচ্ছি প্রথমা এবং দ্বিতীয়ার দ্বিবচনটা এক, রামৌ রামৌ, এটা মনে রাখতে পারেন। আচ্ছা, তৃতীয়ার দ্বিবচন, চতুর্থীর দ্বিবচন এবং পঞ্চমীর দ্বিবচন এক, রামাভ্যাম রামাভ্যাম রামাভ্যাম। আচ্ছা, চতুর্থীর বহুবচন, পঞ্চমীর বহুবচন এক, রামেভ্যঃ রামেভ্যঃ। ষষ্ঠীর দ্বিবচন রামায়ঃ, সপ্তমীর দ্বিবচন রামায়ঃ, এটাও এক। এইরকম কিছু যদি মনে রাখতে পারেন সেটাও হতে পারে। ঠিক আছে। এইভাবে একটু আপনাদের মনে রাখতে হবে। আজকে এই পর্যন্তই, আমরা শান্তি মন্ত্র করে ক্লাস শেষ করে দেব। আহ ওম सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः, शन्नो भवत्वर्यमा, शन्न इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे, नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि, तन्मामवतु, तद्वक्तारमवतु, अवतु माम्, अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृत्रश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे, नमो अस्त्वग्नये, नमः पृथिव्यै, नम ओषधीभ्यः, नमो वाचे, नमो वाचस्पतये,
नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्तोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्म एधि वेदस्य म आणीस्थः श्रुतं मे मा प्रहासीः अनेनाधीते नाहोरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मामा ब्रह्म निराकरोद निराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदा आत्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট বুধবার আমাদের আবার ক্লাস হবে। স্যার গুড নাইট। গুড নাইট।
right.